যারা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী 5 বছর বা ততোধিক সময় এখানে আসেন এবং কোনো কারণে গ্রিন কার্ড বাতিল হয়েছে, তাদের জন্য এটা প্রযোজ্য। পাবলিক পলিসি গ্রাউন্ড এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হচ্ছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা হলো সাবজেক্টিভ, অর্থাৎ আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা মানবেতর জীবনযাপন করবে, অথবা আপনার ছেলেমেয়েরা যদি নিয়ে যান সাথে, তারা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করবেন। এটা ইনহিউম্যান, আনইউজুয়াল, আপনার জন্য আপনার পোষ্যরাও ভোগ করবে। এই হিউম্যানিটেরিয়ান বিষয়টা বিবেচনায় আনবেন জাজেরা। আমরা বললাম যে যদি কারো সন্তান থেকে থাকে, এখানে জন্মগ্রহণ করে থাকে, বা যদি সন্তানটি যদি কোনোভাবে ডিসেবল হয়ে থাকে, সেক্ষেত্রে যে কথাগুলো বললেন এটা ঠিক আছে। কিন্তু ধরুন কারো সন্তান নেই, একেবারে সন্তান নেই, কিন্তু তিনি ফস্টার বা অ্যাডপ্টেড চাইল্ডের প্রাইমারি কেয়ার গিভার হিসেবে কাজ করেন, তাকে যদি কোনো কারণে ডিপোর্ট করা হয়, ধরুন যে তাকে যদি বাংলাদেশে কেউ হয়ে থাকে, তাকে বাংলাদেশে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই শিশুটির দেখভাল করার মতো কেউ যদি না থাকে, তাহলে এই বাস্তব পরিস্থিতি কিভাবে ইমিগ্রেশন জাজের সামনে আপনি বা আমরা কিভাবে তাকে উপস্থাপন করতে পারি? ধরুন কেউ যদি বর্তমানে ডিপোর্টেশন বা রিমুভাল প্রসিডিংসে থাকেন, তাহলে এই ডিপোর্টেশন অর্ডার বাতিল করে শেষ পর্যন্ত গ্রিন কার্ড পাওয়ার সুযোগ তৈরি করতে পারবে কি? যদি পেরে থাকে তাহলে সেটা কিভাবে হতে পারে? এক্সেলেন্ট, যেভাবে বলছিলেন ডিপোর্টেশন টু গ্রিন কার্ড, সাধারণ কথা বললাম, কিন্তু অসাধারণ একটি পাওয়ারফুল ওয়ার্ড। এটা নিশ্চয়ই অনেকের মনে আশার সঞ্চার করবে। এবং আমি বিগত 30 বছরের বেশি সময় নিউ ইয়র্কে ইমিগ্রেশন প্র্যাকটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে প্রত্যক্ষ করেছি। ইমিগ্রেশন কোর্টে গিয়েছিল ডিপোর্টেশন প্রসিডিং ফেস করার জন্য, ফিরে এসেছে গ্রিন কার্ড দিয়ে। কারা আসবে সেই নিয়ে আজকে একটুখানি বলি। যেমন ধরুন ইমিগ্রেশন আইনে 240A এবং 240B এই দুইটি ধারায় বলা আছে, যারা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী 5 বছর বা ততোধিক সময় এখানে আসেন এবং কোনো কারণে গ্রিন কার্ড বাতিল হয়েছে, তাদের জন্য এটা প্রযোজ্য। অন্যদিকে 240B তাদের জন্য যারা 10 বছরের অধিক সময় যুক্তরাষ্ট্রে এনটিএ ইস্যু হওয়ার আগে এখানে থাকেন, আপনাদের কোনো ছেলে মেয়ে আছে বা স্ত্রী আছে অথবা কোনো অসুস্থ বাচ্চা আছে, তাদেরকে বিশেষ প্রভিশনে, ডিসক্রিশনারি প্রভিশনে তাদের পোষ্য, তাদের ইউএস সিটিজেন বাচ্চা বা তার শারীরিক অবস্থা বা পিটিশনার নিজের কোনো কর্মের ফল হিসাবে তাদেরকে ডিসক্রিশনারি প্রসেসে গ্রিন কার্ড দেওয়া যেতে পারে। তবে যদি কথাটা একটা সেন্টেন্স, দুটা সেন্টেন্সে বলেছি, এই জন্য আপনাকে প্রমাণ করতে হবে আপনাকে এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ আপনি ফেস করবেন, অথবা এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ আপনার পোষ্যরা ফেস করবে যদি আপনাকে ডিপোর্ট করা হয়। দিস ওয়ান স্ট্যান্ডার্ড। অ্যানাদার থিং তারা কনসিডার করবে, যুক্তরাষ্ট্রের বিগত 10 বছর আপনি কি করেছেন? ট্যাক্স পে করেছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, ট্রেনিং নিয়েছেন কোনো কাজ করার জন্য, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়েছেন, কাজকর্ম করেছেন, ট্যাক্স পে করেছেন, কোনো প্রকার অপরাধের সাথে জড়িত ছিলেন না। সার্বিক বিবেচনা, অর্থাৎ টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস বিবেচনায়। এবং সেখানে একটা কথা আজকে স্মরণ করিয়ে দিই, যখন আইনের কোনো ধারায় আপনি কোনো প্রতিকার পাবেন না, কোনো ধারায় আপনার জন্য প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আমাদের আইনজীবীরা একটা আর্গুমেন্ট করে, সেটাকে বলে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ থেকে, অথবা পাবলিক পলিসি গ্রাউন্ড, জনস্বার্থে। পাবলিক পলিসি গ্রাউন্ড এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হচ্ছে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা হলো সাবজেক্টিভ, অর্থাৎ আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা মানবেতর জীবনযাপন করবে, অথবা আপনার ছেলেমেয়েরা যদি নিয়ে যান সাথে, তারা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করবেন। এটা ইনহিউম্যান, আনইউজুয়াল, আপনার জন্য আপনার পোষ্যরাও ভোগ করবে। এই হিউম্যানিটেরিয়ান বিষয়টা বিবেচনায় আনবেন জাজেরা। আর পাবলিক পলিসি আর্গুমেন্ট আপনাকে যারা করবেন, তারা পাবলিক পলিসি আর্গুমেন্ট হচ্ছে এরকম, যেমন আপনাকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত যদি করা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। ক্ষতি হবে কেমনি? যেমন ধরুন আমি অনলি ব্রেড উইনার ইন দি ফ্যামিলি, অর্থাৎ আমি একমাত্র রোজগার করতে সক্ষম একজন ব্যক্তি, আমাকে রিপোর্ট করা হলো, কিন্তু আমার ছেলে সন্তানেরা, দুগ্ধপুষ্ট বাচ্চারা এখানে রয়ে গেল, সেক্ষেত্রে তারা এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ ফেস করবে। এটা
পাবলিক পলিসি, জনস্বার্থে ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সমাজ সভ্যতার জন্য ক্ষতিকর, দ্যাট ইজ কল পাবলিক পলিসি আর্গুমেন্ট। সো কথা হচ্ছে দেয়ার ইজ এ ল বিহাইন্ড দি ল। সো ক্যান্সেলেশন অফ রিমুভাল ওয়ার্ক করে যারা রিমুভাল প্রসিডিং এ আসেন, সেক্ষেত্রে আপনাকে যেটা আইনের যেটাকে আমরা বলি ডিউ প্রসেস অফ ল, ডিউ প্রসেস অফ ল, সেখানে স্টেট ল, ফেডারেল ল, পাবলিক পলিসি আর্গুমেন্ট করা হবে। এবং সাংবিধানিক কোনো কারণে যদি ইমিগ্রেশন জাজ তাদের ব্রডব্যান্ড ডিসক্রিয়েশন বা এখতিয়ার বা ক্ষমতা রয়েছে, সে যদি মনে করে যে এই লোকটা দীর্ঘদিন ছিল, এরা বাংলাদেশে ফেরত দিলে যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না, বরং তার পরিবারের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করবে, অ্যান্ড সেই ক্ষেত্রে তাকে গ্রিন কার্ড দিতে পারে। এবং বিগত সরকার সময় প্রচুর লোক এভাবে 10 ইয়ার গ্রিন কার্ড বলা হয় থাকে, 10 ইয়ার রেসিডেন্সি গ্রিন কার্ড প্রচুর লোক পেয়েছে এবং তারা বর্তমানে সিটিজেন। ইট ইজ এক্সিলেন্ট এবং এই আইনের কোনো পরিবর্তন হয় নাই। যাদের এ ধরনের পরিস্থিতি আছে তারা তাদের স্ব লয়ারের সাথে প্র্যাকটিক্যালি বিবেচনা করবে এগুলো আসে কিনা। এবং এবং ইন দি ব্রড দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো, যারাই কোনো ক্রিমিনাল কেস ফেস করতেছেন, ইমিগ্রেশন ডিপোর্টেশন ফেস করতেছেন, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন এখানে দিচ্ছেন, কনসুলার ফসলে যাচ্ছেন, তাদেরকে অলওয়েজ মোরাল দিকটা ভালো থাকতে হবে এবং গুড মোরাল ক্যারেক্টার যেটাকে বলা হয়, গুড মোরাল ক্যারেক্টার পয়েন্টসগুলো নিতে হবে। এই পয়েন্টসগুলো নেওয়ার জন্য লাইব্রেরি কার্ড নিতে হবে আপনাকে, দ্যাট উইল বি হেল্পফুল, জব ট্রেনিং উইল বি হেল্পফুল, স্যুপ কিচেন, ব্যাক টু স্কুল, যে কোনো পাবলিক প্রোগ্রামে ভলান্টিয়ার হিসেবে কাজ করা, সেখান থেকে একটা সার্টিফিকেট নেওয়া। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন বিগত 15 বছর আছেন, 15 বছরের ট্যাক্স রিটার্ন যদি আপনার থাকে, কোথায় কোথায় কাজ করেছেন, বিভিন্ন মসজিদ, চার্চ, সেনাগাল, সে সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনার সার্টিফিকেট যদি নিতে থাকেন, এগুলা সিএসএ এবং লুলাকের সময়, 86-এ ফার্মের কাজের সময় এই ধরনের কাজগুলা অনেক ইম্পর্টেন্ট হিসাবে কাজ করেছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি বলেন যে 15 বছর এখানে আসেন, ওই কয় তারিখে ঢুকছেন, কোন বাসে ঢুকছিলেন বা কোন ট্রাকে ঢুকছিলেন। আপনার কাছে এই প্রশ্নটি আলাদাভাবে আমি করতে চাইবো। তার আগে যেটি বলতে চাই যে আপনি একটু আগে হার্ডশিপের কথা বলেছেন, তো এই যে হার্ডশিপ, যে এই বিষয়টা সম্পর্কে একটু অ্যানালাইসিস আপনার কাছে চাইবো। যে ধরুন যে ইউএস সিটিজেন, কারো ইউএস সিটিজেন যে সন্তানটি অটিজম স্পেকট্রামে আছে তার শিশুটি, এবং বাবা মা তাকে, যদি বাবা মাকে ডিপোর্ট করা হয় তাহলে সেই শিশুটি থেরাপি, মেডিকেল কেয়ার, এডুকেশন এবং দৈনন্দিন পরিচর্যা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তো এই যে বিষয়টি বললেন, এই ধরনের পরিস্থিতিতে ক্যান্সেলেশন অফ রিমুভাল, এই যে হার্ডশিপ অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এবং এই বিষয়টি যদি আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমেরিকায় জন্মগ্রহণকারী ইউএস সিটিজেন যদি চাইল্ড থাকে, যেটা আপনি একটু আগে বললেন, তাহলে শুধু কি সন্তানটি আমেরিকান সিটিজেন এটাই কি যথেষ্ট, নাকি সন্তানকে এক্সেপশনাল অ্যান্ড এক্সট্রিমলি আনইউজুয়াল হার্ডশিপ এইটা প্রমাণ করতে হবে, এবং সেটা আদালতের মাধ্যমে? তো এই প্রমাণটা আদালতের মাধ্যমে কিভাবে করা যাবে? দুটো প্রশ্ন আপনাকে একসাথে করেছি। ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেন করেছেন। আমরা কোশ্চেন হচ্ছে, ছেলেটা সুস্থ হলে কি এটা হার্ডশিপ কিনা, আর অসুস্থ হলে তো হার্ডশিপ বটেই। আমি বলবো ইন জেনারেল রুল উভয় ক্ষেত্রেই হার্ডশিপ। যখন ধরুন একটা ছেলে সুস্থ স্কুলে যায়, বা যদি আপনি প্রমাণ করেন যে এই ছেলে স্কুলে যাওয়ার সময় আব্বাকে কিস দিয়ে যায়, মাকে কিস দিয়ে যায়, মা বাবা স্কুল থেকে পিক আপ করে, তাকে গোসল করায়, তাকে খাওয়ায়, রাত্রে আসলে বাচ্চা বাবা বা মা ঘরে না আসা পর্যন্ত ঘুমায় না, এই যে ফ্যামিলি অ্যাটাচ গুলো প্রমাণ করার জন্য দুইজনের এফিডেভিটে যথেষ্ট। এবং সেক্ষেত্রে কোনো সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন দিলে সেটাও হার্ডশিপ। এইটা হার্ডশিপ এই জন্য, কারণ যদি এই মাকে বা পিতাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, অন্য কাজকে ফেরত করা হয়, কে তাকে ঘুম পাড়াবে, কে তাকে হোমওয়ার্ক করাবে, কে তাকে খাওয়াবে, কে তাকে ওষুধ খাওয়াবে, কে তাকে স্কুলে নিবে এবং পিক আপ করবে, দিস আর অল হার্ডশিপ। অন্যদিকে যে অটিজম বাচ্চা আছে, সেটা তো 2000% হার্ডশিপ। এবং এক্ষেত্রে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 10-year rule with the autism child, almost 99% case approved during the Biden administration and the administration before. But আমি বিশ্বাস করি মানবতা এখনো ভুলন্টিত হয় নাই, যারা এখনো এগুলো
কনসিডার করবে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার ডকুমেন্টেশন, সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন, মেডিকেল রিপোর্ট, আপনার বাচ্চার সাথে আপনার কতটুকু অ্যাটাচ। কারণ গভর্নমেন্ট অ্যাটর্নি আর্গুমেন্ট করবে যে লিসেন, you are not a doctor, therapist, SCS, administration for children service, তারা বাচ্চাকে টেক কেয়ার করবে, we still deport you. So গভর্নমেন্ট আর্গুমেন্টকে ওভার সাবসিড করতে হলে, সুপারসিড করতে হলে আপনাকে বিভিন্ন মেডিকেল রিপোর্ট, সাইকোলজিক্যাল রিপোর্ট, এফিডেভিট, নাইবারের এফিডেভিট, বিভিন্ন রকমের কমিউনিটি সাপোর্ট লেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনের সাথে আইন যতটুকু ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে এতটুকু ইম্পর্টেন্ট রেফারেন্স লেটার, কমিউনিটি লিডারদের লেটার, রিলিজিয়াস লিডারদের লেটার, ফ্রেন্ড সার্কেল, ওনাদের কলিগ, নাইবারদের সাপোর্ট অনেক সময় অনেক ভালো কাজ দেয়, ডিপেন্ডিং অন দি টাইপ অফ ইমিগ্রেশন জাজ। তো এক্ষেত্রে আপনাকে একটু এটার সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন একটু করতে চাই, সেটি যে ধরুন যে আমরা বললাম যে যদি কারো সন্তান থেকে থাকে, এখানে জন্মগ্রহণ করে থাকে, বা যদি সন্তানটি যদি কোনোভাবে ডিসেবল হয়ে থাকে, সেক্ষেত্রে যে কথাগুলো বললেন এটা ঠিক আছে। কিন্তু ধরুন কারো সন্তান নেই, একেবারে সন্তান নেই, কিন্তু তিনি ফস্টার বা অ্যাডপ্টেড চাইল্ডের প্রাইমারি কেয়ার গিভার হিসেবে কাজ করেন, তাকে যদি কোনো কারণে ডিপোর্ট করা হয়, ধরুন যে তাকে যদি বাংলাদেশে কেউ হয়ে থাকে, তাকে বাংলাদেশে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই শিশুটির দেখভাল করার মতো কেউ যদি না থাকে, তাহলে এই বাস্তব পরিস্থিতি কিভাবে ইমিগ্রেশন জাজের সামনে আপনি বা আমরা কিভাবে তাকে উপস্থাপন করতে পারি? Excellent question. Adopted child considered to be the own child under the immigration law. যদি আপনি দত্তক পুত্র বা দত্তক মেয়ে যদি আপনার থাকে, সেটাকে আইনের দৃষ্টিতে অ্যাকনলেজ করে, সেটা তার জন্য সেম রুল অ্যাপ্লিকেবল যদি নিজস্ব সন্তান হয়ে থাকে। অ্যান্ড ইন দিস কেস ইভেন বেটার, কারণ এই লোকটা অত্যন্ত দয়ালু, জনগী মানুষ, অন্যের সন্তানকে সে লালন পালনের লিগাল রেসপন্সিবিলিটি নিয়েছে। সুতরাং যে এক্সেলেন্ট কোশ্চেন নিয়েছে, তারা যদি এই ধরনের থাকে, ইভেন কি যেমন বলা যায় আমি দত্তকও নিই নেই, আমার নিজস্ব সন্তানও নাই, কিন্তু আরেক ধরনের বাচ্চাকে আমি অ্যাজ ইফ মাই ওন চাইল্ড পালন করি, যদি নেক্সাস বা কানেকশন দেখাতে পারেন, দ্যাট ক্যান ওয়ার্ক অলসো।